দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এখন অবাঞ্ছিত। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে অবাঞ্ছিত হিসেবে গণ্য করেছে। কেউই হারটা মানতে পারে না। যথারীতি তিনিও হারটা মানতে পারছে। এবার সবাই নির্বিঘ্নে শান্তিতে তাদের ভোটটা দিতে পেরেছে। মমতাদি একসময় বলতেন ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পলিসি। এবার বাংলার মানুষ তাকে ইগনোর করছে। মমতাদিকে আমি প্রাক্তন বলি, মমতাদি এখন বহিষ্কৃত। মমতাদি ইস্তফা তো দেয়নি, রাজ্যপাল তাকে সরিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী একটা বিরাট লিডার, মাস লিডার। মুকুল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নামছে, পায়জামার দড়িটাকে একটু ঢিলা বা টাইট করতে, হাসতে হাসতে নামবে। 21শে জুলাই ভালো ভিড় হয়, তখন অভিষেক তাকে একটা থাপ্পড় মারে। বা আমারই গাড়িতে বসেছে, মুক্তারের কাছে এসে খুব কাঁদলো, মুক্তার আমাকে অভিষেক রেস্ট নিতে বলেছে। তো বলছি, কি বলছেন দিদি? আপনি 24x7 প্রত্যেক দিনই প্রায় কনস্টিটিউয়েন্সিতে আসেন। বললাম না, আপনি ভুল শুনেছেন, আমার চোখটা খারাপ, কানটা খারাপ। সত্যি তো আমাকে রেস্টে পাঠিয়ে দিল। আজকে অভিষেককে উত্থান করার জন্য মমতাদি আর কাকে কাকে আত্মবলিদান দিতে বলবেন বা আত্মবলিদান দেওয়াবেন এটা জানি। ও তাই তো, লতা কিন্তু দিদির মামাতো বোন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা কিন্তু অবশ্যম্ভাবী। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবেনি এবং মমতা ব্যানার্জি সেটা মানে উপভোগ করবেন না। মমতা সেটা কষ্ট পেয়ে দেখবেন। কারণ অভিষেক তো একদিকে ভাইপো প্লাস বোন তো দুটোই। বামপন্থীরা হচ্ছে জোট চোর, জোট চোর। রাজনীতির আঙিনায় ওঠাপড়া লেগেই থাকে। একজন মানুষ যিনি প্রথমে রাজনীতির আঙিনায় এলেন, তারপর কংগ্রেসের সঙ্গে যুক্ত হলেন, রেলমন্ত্রী হলেন, কংগ্রেসকে ছেড়ে দিয়ে নিজের দল গড়লেন তৃণমূল কংগ্রেস। সেই দল 28 বছরের, সেই দল রাজত্ব করলো বাংলায় 15 বছর, এবং রাজত্ব শেষ হওয়ার পর 15 বছর রাজত্ব করার পর যেই না মাত্র দলটা বিরোধী দলের তকমা পেতে চলেছে, সেই মুহূর্তে টুকরো টুকরো হয়ে গেল দলটা। ভেতরেই মুষল পর্ব চলল এবং সেই তৃণমূল কংগ্রেস এখন ভেঙে দ্বিধাবিভক্ত হয়ে এমন অবস্থা হচ্ছে যে মূল তৃণমূল কংগ্রেস যিনি তৈরি করেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজনীতির প্রাঙ্গণে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছেন এবং নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য তিনি মরণ বাঁচন লড়াই করছেন। যখন রাজ্যে সুবিধা করতে পারছেন না, তখন কেন্দ্রে গিয়ে লড়াই করার চেষ্টা করছেন। কিন্তু সেখানেও আমরা যা দেখতে পেলাম যে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ম্রিয়মাণ রূপ গত 15 বছরে রাজ্য রাজনীতিতে একবারের জন্য দেখা যায়। অথচ এখন বাস্তব সত্য সেটাই। কিন্তু সেই কথা নয়, আসল কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে রাজনৈতিক উত্থান এবং রাজনৈতিক পতন, এর ভাঙা গড়ার পেছনে এই সমস্ত উত্থান পতনের সমস্ত ইতিহাস কিছু মানুষ একেবারে কাছ থেকে দেখেছেন। কিছু মানুষ ঠিক পরিষ্কারভাবে দেখতে পেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিভাবে মানুষকে ব্যবহার করে অকেজো করে ফেলে দিতে পারে, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে প্রাসঙ্গিক করার জন্য একের পর এক রাজনৈতিক মহিরুহদের অসম্মানকে মুখ বুজে মেনে নিয়েছেন, একের পর এক রাজনৈতিক মহিরুহদেরকে কেটে ফেলেছেন, তাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছেন। এবং এই বিষয়গুলোকে যিনি খুব কাছ থেকে দেখেছেন তিনি হলেন সোনালী গুহ। এর আগে বহু মানুষ কিন্তু বারবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ফেভার নেওয়ার জন্য, তাকে তার একবার দৃষ্টি পাওয়ার জন্য অপেক্ষা করেছিল। এবং আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে একটু বেকায়দায় পড়ে গেছেন, তখন কিন্তু তারাই মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু প্রথম থেকে সোনালী গুহ, যিনি রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন, 4 বারের এমএলএ ছিলেন এবং একবার ডেপুটি স্পিকারের পদও সামলেছেন, তিনি চোখের সামনে দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে রাজনৈতিকভাবে নিজের পতনকে ত্বরান্বিত করেছেন। যবে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রাসঙ্গিক বানানোর চেষ্টা করেছেন, তবে থেকেই রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের জন্য নিজেই কবর খুঁড়েছেন। কিভাবে, সেই বিষয়েই আজকে কথা বলবো। এবং আজ দ্য ফিনিক্স নিউজের অতিথি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ছায়াসঙ্গী এবং বর্তমানে বিজেপির একজন একনিষ্ঠ কর্মী সোনালী গুহ। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল যে তিনি বিধানসভাতে প্রাসঙ্গিকতা হারালেন, লোকসভা বাঁচাতে ছুটলেন, সেখানেও প্রাসঙ্গিকতা হারালেন। এবারে তার পক্ষে কি করা সম্ভব, কি করলে তিনি আবার রাজনীতির মঞ্চে প্রাসঙ্গিক হবেন বলে মনে করেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এখন অবাঞ্ছিত। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে অবাঞ্ছিত হিসেবে গণ্য করেছে। বাংলার মানুষের ম্যান্ডেট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গেছে, কিন্তু তিনি সেটা মানতে পারছেন। কেউই হারটা মানতে পারেন। যথারীতি তিনিও
হারটা মানতে পারছে না। কিন্তু বাংলার মানুষ আজকে এবার যেভাবে পরিষ্কার ভোট হয়েছে, আমরা সবাই ভোট দিচ্ছি। আমি এখন বিজেপি করি, তৃণমূল করতাম এক সময়, তৃণমূলটা প্রাণ দিয়ে করেছি। এখন আমার বিজেপিকে ভোট দিতে 1 সেকেন্ডের জন্য বুক কাঁপেনি। কস্তুরী চট্টোপাধ্যায় তিনি খাস খবরে খবর পড়তেন। বালিগঞ্জ একটা নির্বাচনে মলিনাদি বলে একজন মমতাদির বন্ধু ছিলেন, তিনি আমার সঙ্গে গেছিলেন। তখন সিপিএম এর কমরেডরা কি চন্দ্রমল্লিকা না এসে বলে আমাকে থুতনি ধরে আদর করছে, মানে করছে, টিস করছে। যাত্রা সম্রাজ্ঞী মমতা লক্ষ্মীর সঙ্গে আমি বললাম, আপনারা আমার গায়ে হাত দেবেন। মলিনাদি তো একটু বড়, মলিনাদিকে কিছু করছেন। আমি তখন সদ্য কলেজ পেরিয়ে দিদির কাছে গেছি, দিদির সঙ্গে ইলেকশনের দিন আমি বেরোতাম। তখন দেখছি কস্তুরী চট্টোপাধ্যায়কে ধরেছেন, যে এই দেখ এটাকে খাস খবরে দেখেছি না, এটাকে ধর। তখন আমি কস্তুরী বৌদিকে, সুমনদার স্ত্রী তো, আমি চিন্তা, আমি বললাম, বৌদি তুমি গাড়িতে উঠে যাও, নাহলে এরপরে আমাকে অসম্মান করেছে, তোমাকেও অসম্মান করতে ছাড়বে। এবার কিন্তু সেরকম কোনো ভোটই হয়নি। এবার সবাই নির্বিঘ্নে শান্তিতে তাদের ভোটটা দিতে পেরেছে। আর এবার ভোটটা মমতাদির বিপক্ষে গেছে। মমতাদি একসময় বলতেন ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পলিসি, এবার বাংলার মানুষ তাকে ইগনোর করেছে। মমতাদিকে আমি প্রাক্তন বলি না, মমতাদি এখন বহিষ্কৃত। মমতাদি ইস্তফা তো দেয়নি, রাজ্যপাল তাকে সরিয়ে দিয়েছে। দেখো, বিধানসভায় আমি 4 বারের এমএলএ ছিলাম, একবারে ডেপুটি স্পিকার ছিলাম। বিধানসভায় দিদি আমাদের শেখাতেন যে কিভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে হয়। বিধানসভায় আমি তো 4 বারের এমএলএ, প্রচুর সিপিএম এর এমএলএদের সঙ্গে আমি বড় হয়েছি বা সময় কাটিয়েছি। তার মধ্যে যেমন জ্যোৎস্না সিং আছেন, তার মধ্যে যেমন কান্তি গাঙ্গুলি আছেন, তার মধ্যে সুভাষ চক্রবর্তী পরিবহন মন্ত্রী, তিনিও ছিলেন। তো জ্যোৎস্না সিং উঠে বলতেন, স্যার ওর দিদির না কিটুনি হয়েছে। কিটুনি কাকে বলে আমি জানি। তখন আমি বলতাম, এই ক্যান্টিনে অনেক বাসনপত্র পড়ে আছে, মাজগে যা। সব আমাদের এমএলএরা হাসতো, বলে সোনালি এই যে জ্যোৎস্না উঠেছে। তো এখন মমতাদির সেই মূল্যবোধটাই হারিয়ে গেছে। মমতাদি এখন দায়িত্বটা পেল কে? বিধানসভার বিরোধী দলনেতা হলেন কে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো একদিন মমতাদিকে ফিজিক্যালি ম্যালাইন করেছিলেন। অমিত মিত্র সাহেবকে, অমিত মিত্র তখন অর্থমন্ত্রী, অমিত মিত্রকেও ফিজিক্যালি ম্যালাইন করেছে। মমতাদির সেই সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার মানসিকতাটাই হারিয়ে গেছে। মমতাদি এখন অবাঞ্ছিত প্রশ্ন, অবাঞ্ছিত ব্যক্তিত্ব। মমতাদিকে নিয়ে যত কম বলা যায়, দ্য লিস্ট সেড দ্য বেটার, ততই ভালো। সেই সময়কার যে সমস্ত নেতারা, মানে একেবারে কাউন্সিলর থেকে শুরু করে এমএলএ এমপি পর্যন্ত প্রত্যেকে করাপ্টেড, প্রত্যেকের ঘর থেকে কাঁড়ি কাঁড়ি টাকা বেরোচ্ছে। এবং এতটা লজ্জার বিষয় যে কাউকে দেখা যাচ্ছে সে খাটের তলায় ঢুকে আছে, কাউকে দেখা যাচ্ছে সে শাড়ির গাদার মধ্যে ঢুকে আছে। এই রকম ভাবে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছুঁড়ে মারছে মানুষ। কি বলবেন, এই জিনিসটা দেখে কি কষ্ট হচ্ছে যে একটা সময় এই দলটাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমি যে দলটা যখন করি, এখন বিজেপি করি, আমি বিজেপিটা এখন প্রাণ দিয়ে করতে চাই বা করিও। ওই যে বললাম, মমতাদি এখন বাংলার মানুষের কাছে অবাঞ্ছিত হয়ে গেছে। আমরা এমন একজন যোগ্য মুখ্যমন্ত্রীকে পেয়েছি যার নাম শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে কারখানার গেটে আবার ধোয়া উঠবে। তার নেতৃত্বে আমরা দেখতে পাবো, তুমি দিল্লি গেছো কিনা আমি জানি না, দিল্লিতে আমরা রাজধানী এক্সপ্রেসে যেতাম। তো রাজধানী এক্সপ্রেস তিলক ব্রিজ বলে একটা ব্রিজের উপরে দাঁড়াতো, দেখতাম তার নিচ দিয়ে হাজার হাজার মানুষ বাইকে করে হোক, স্কুটারে করে হোক, তার কর্মক্ষেত্রে যাচ্ছে। আমরা এরকম একজন যোগ্য মুখ্যমন্ত্রীকে পেয়েছি। তিনি মানুষ মাত্রই মিথ্যা কথা বলেন। তিনি মিথ্যা কথা বলেন না, এটা আমি বলবো না। আমি তার জন্য প্রচার করতে কাঁথিতে গেছিলাম, তার জন্য প্রচার করতে আমি ভবানীপুরে গেছিলাম। আমি তাকে বললাম, তিনি আমার থেকে বয়সে ছোট, শুভেন্দু তুমি কিন্তু জিতবে। বললো, জেতাবেন তো আপনি, বলে তার নিজের গলার উত্তরীয়টা আমাকে পরিয়ে দিল। আমি সম্মানের সঙ্গে সেটাকে গ্রহণ করলাম। তো এসে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। উনি সেটা পড়ে পরের দিন সকালবেলা মর্নিং ওয়াকে বেরোলেন, বললেন এটা কালকে সোনালীকে শুভেন্দু অধিকারী দিয়েছেন, সবাই চাইছে তখন। তো দেখো, আমার একটাই দোষ বা গুণ, সেটা হচ্ছে আমি চোর না। তো আমার তো কোনো ভয় নেই,
আমি তো রাস্তায় বেরোই, এখন আমাকে সাপোর্ট নিয়ে বেরোতে হয়, তো আমি রাস্তায় বেরোই তো। কিন্তু আমাকে তো কারুর দেখে চোর চোর বলার মানে ক্ষমতা কেন, আস্পর্ধাও হয় না। আমাকে দেখে পচা ডিম ছুঁড়ে মারা তো দূরের কথা, আমাকে ডেকে সবাই বলে কি গো বৌদি, আমি তো এই পাড়ার বউ, আমাকে সবাই দিদি বা বৌদি বলে, কেমন আছো? আমি বলি ভালো আছি, তোমরা ভালো আছো? বললো হ্যাঁ। সেদিন যখন অভিষেককে মারছিল পচা ডিম ছুঁড়ে, আমি টিভিতে দেখেছি এটা লাইভ। অভিষেককে তো তারপরে হেলমেট পরিয়ে বার করতে হলো। অভিষেক তখন বোধহয় কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চেয়েছিল। তো ওই যে বললাম, মমতাদি এখন বাংলার মানুষের কাছে কেন? একসময় ভাবতে কষ্ট লাগে যে এই মানুষটার সঙ্গে আমি 32 বছর ঘর করেছি, কিন্তু এখন তিনি আমাদের জীবনে অবাঞ্ছিত হয়ে গেছে। মমতাদি বলতে লাগে ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পলিসি। বাংলার মানুষ এখন মমতাদিকে ইগনোর করে দিয়েছে। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে গুটি কয়েক সৈনিক রয়েছেন, যাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ক্রমে ভেসে থাকার চেষ্টা করছেন, তাদের মধ্যে একজন কুণাল ঘোষ। এবং অনেকে বলছেন এই কুণাল ঘোষ নাকি একেবারে মহাভারতের শকুনির ভূমিকাটা পালন করেছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একদিন জেলে পাঠিয়েছিলেন, তারই ঘরে বসে, তারই খেয়ে, তারই বরবাদিতে তিনি অংশগ্রহণ করছেন এবং খুব সুন্দর মুখে সেটাকে ট্যাকল করছেন বা এনজয় করছেন। এর সঙ্গে আপনি সহমত? দেখো, কুণালদা একজন ভালো সাংবাদিক। কুণাল ঘোষ সম্বন্ধে আমি অত কিছু জানি না। তো কুণালদা সব থেকে বড় বিজেপি হচ্ছেন কুণালদা, সব থেকে বড় বিজেপি হচ্ছেন কুণালদা। সেটা কিন্তু আমি ঠাড়ে ঠোড়ে মমতাদিকে বা মমতাদির বাড়ির লোককে জানিয়ে দিয়েছি। মমতাদি সেটা অ্যাকসেপ্ট করতে পেরেছেন কি পারেননি আমি জানি না। এবারও তো বেলেঘাটা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে। আমরা মাঝে মাঝে কুণালদাকে দেখি টিভিতে। এখন তিনি তৃণমূলের পক্ষে জিতেছেন নাকি রে বাবু? জিতেছেন তিনি, এখন তৃণমূলের হয়ে সাফাই গাইছেন। ভালো, যে দলে থাকেন সে দলের তিনি কি বলবো, সে দলের হয়ে তিনি কর্তৃত্ব করেন বা নেতৃত্ব দেন। কুণালদা জিতে গেছেন যখন, তখন তিনি মানুষের কাছে অবাঞ্ছিত নন। জিতে গেছেন তো মানুষ তাকে গ্রহণ করেছে। আর বেলেঘাটায় কে বিজেপি প্রার্থী ছিল? পার্থ চৌধুরী। তাকে মানুষ বর্জন করেছে। তো কাকে বর্জন করবেন, কাকে গ্রহণ করবেন, সেটা তো ইট ইজ আপ টু পিপল। তো কুণালদা এখন দেখি তৃণমূল হয়ে কথা বলে। আমি মমতাদিকে বা মমতাদির বাড়ির লোকদের জানানোর চেষ্টা করেছি, যে কুণালদা কিন্তু ঘোরতর বিজেপি। কিন্তু মমতাদি হয় তাকে সেটা মানেননি, বা তখন থেকেই আমাকে বিজেপি বলা শুরু করেছিল। আমার কি অপরাধ ছিল আমি জানি না। আমি 22টা ছেলে মেয়েকে রাজ্য বিধানসভায় চাকরি দিয়েছি, সেটা আমার কোটাতে দিয়েছি ডেপুটি স্পিকার হিসেবে। আমার ঘরে দুর্নীতি ঢুকতে পারে না বা দুর্নীতি ঢোকে না। আমি যে সৎ বাবার সন্তান, আমার বাবা ফ্রিডম ফাইটার ছিলেন। বিজয় সিং নাহারের সঙ্গে তার ফ্রিডম ফাইটিং মানে পর্বটা চলেছে। বাবা স্বাধীনতা সংগ্রামী ছিল। হঠাৎ আমার মা কিন্তু হাউস ওয়াইফ, বাড়িতে পুলিশ এসছে। মা কাঁপতে কাঁপতে বাবাকে বলছে, আমরা তো গুহ, যে গুহবাবু বাড়িতে পুলিশ এসছে। বাবা ধীর পদক্ষেপে বেরিয়ে গেলেন। হ্যাঁ অফিসার বলুন। সন্তোষ গুহ কার নাম? বাবা বলেন আমার নাম। বললেন স্যার আপনার নামে না ফ্রিডম ফাইটার পেনশন স্যাংশন হয়েছে। তখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী। বাবা বললেন আয় তো মা আমার কাছে, আমরা এক ভাই এক বোন, আয় বাবা। আমি আর দাদা দুজনেই গেলাম। বললেন অফিসার এই দেখুন আমার 2 ছেলে মেয়ে। অফিসাররা বুঝতে পারছেন না কেন বাবা দেখাচ্ছে। বললো আমি 2 ছেলে মেয়েকে নিয়ে মোটা ভাত মোটা কাপড়ে ভালোই যাচ্ছে। আমি ফ্রিডম ফাইটিং করেছি কি পেনশন নেবো বলে নাকি? আমার থেকে গরিব অনেকে আছে যারা হয়তো দিনান্ত যাদের খাওয়াই জোটে না, আপনারা তাদের গিয়ে ফ্রিডম ফাইটার পেনশনটা দিন। তো আমি দুর্নীতি করতে শিখিনি, দুর্নীতি আমার রক্তে নেই। আমার তাই ডিম খাওয়ার ভয়ও নেই, চোর শোনার ভয়ও নেই। এই শুভেন্দু অধিকারী তো প্রথমে তৃণমূলেই ছিলেন, সেই তৃণমূল থেকেই তিনি বিজেপিতে পরবর্তীকালে এসেছেন। তৃণমূলের ঠিক কোন জায়গাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিভেদটা তৈরি হলো, যার জন্য শুভেন্দুবাবু তৃণমূল ছাড়তে বাধ্য হলেন, এবং ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল যার জন্য শুভেন্দুবাবু আজকের এই জায়গায় এলেন? দেখো, শুভেন্দু অধিকারী একটা বিরাট লিডার, মাস লিডার। শুভেন্দু অধিকারী তখন যুব কংগ্রেসের সভাপতি, ভাইপো। তখন দিদির মনে হলো অভিষেককে তুলতে হবে। তখন যুবা বলে একটা সংগঠন করলেন। কে যুবা, কিসের যুবা, খায় না মাথায় দেয় আমরা জানি না।
যুবা, আমরা তখন যুবার বয়স পেরিয়ে গেছি। আমি দিদির সঙ্গে যুব কংগ্রেস করেছি, কেন মিথ্যে কথা, দিদির সঙ্গে যুব কংগ্রেস করেছি। আর শুভেন্দু যুব কংগ্রেস কিন্তু আমরা করিনি। যুবা করে দিদি আলটিমেটলি সে যুবাটাও ধরে রাখতে পারলেন। তারপরে আবার যুব কংগ্রেসের সভাপতি করলেন সৌমিত্র খাঁকে। এই শুভেন্দুর একটা ব্যক্তিত্ব আঘাত লাগে, নেতৃত্বে না, ব্যক্তিত্ব আঘাত লাগে। পুরোপুরি ভাইপো, ভাইপোকে উত্থান করার জন্য দিদি যে কি কি করেছেন আর কি কি করেননি। ভাইপোকে যারা পচা ডিম ছুঁড়েছিল বা ডিম ছুঁড়েছিল তারা তো সবাই লাভলি মৈত্রর লোক, কিন্তু তা বলে তো আর বলতে পারছে না মমতাদি যে তারা সবাই বিজেপির লোক। সোনারপুরের মানুষ দীর্ঘদিন ধরে ব্রাত্য ছিল, কি নিকাশি ব্যবস্থায়, কি পানীয় জলের থেকে পুরোপুরি ভাইপোকে উত্থান করার জন্য মমতাদি। শুভেন্দু, মুকুলদা তো কিছুদিন আগে মারা গেছেন, মুকুলদা সেদিনই মারা গেছিলেন। মুকুলদা তো কখনো প্যান্ট শার্ট পরতেন না, আমি অন্তত দেখি। মুকুলদা সবসময় পাঞ্জাবি পায়জামা পরতেন। মুকুলদা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নামছেন, পায়জামার দড়িটাকে একটু ঢিলা বা টাইট করতে হবে, হাসতে হাসতে নামছেন। 21শে জুলাই ভালো ভিড় হয়। তখন অভিষেক তাকে একটা থাপ্পড় মারে। মুকুলদা বললেন, তুই আমাকে থাপ্পড় মারলি? বললে, হ্যাঁ, তোমার এটাই প্রাপ্য বা পাওনা। মুকুলদা আমাকে কাঁদতে কাঁদতে বললেন, জানিস কি, অভিষেক আমাকে একটা থাপ্পড় মেরেছে। আমি, তুমি ওকে পাল্টা থাপ্পড় মারলে না কেন? বলে, তাহলে তো আমি আরো এক হয়ে যেতাম। ও যে আমার হাপুনের থেকে ছোট। হাপুন মানে মুকুলদার ছেলে যে শুভ্রাংশু রায়, তার ডাকনাম হচ্ছে হাপুন। মুকুলদা সেদিনই মারা গেছে। তখন আমি তৃণমূল কংগ্রেস করি। তৃণমূল কংগ্রেসে দিদিকে বলে বলে একটা প্রোগ্রাম হতো, তাতে রাত্রে থাকতে হতো। অভিষেক তখন আমাদের এমপি, আমি তো সাতগাছিয়া কেন্দ্রে 4 বারের এমএলএ। অভিষেক আমাকে বললেন যে, সলি পিসি, তুমি রাত্রে থাকতে পারছো? বললাম, হ্যাঁ বাবা। বলে, কেন, তোমার কি শরীর খারাপ? বললাম, না, শরীর খারাপ তো ম্যানেজ করে নেওয়া যায়, আমার বাচ্চাটা ছোট। তখন অভিষেক বললেন, তাহলে তুমি রেস্ট নাও। আমি রেস্ট নেবো? কি বলছিস বাবু তুই? বললে, হ্যাঁ, তাহলে তুমি রেস্ট নাও। আমি ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি পাই। আমার 2জন সিকিউরিটি মানে কনস্টেবল, একজন হিন্দু, একজন মুসলমান। হিন্দুর নাম ছিল সুজিত মাইতি আর মুসলমানের নাম ছিল মুক্তার খান। মুক্তার নিজের গাড়িতে বসে আছে বা আমারই গাড়িতে বসে আছে। আমি মুক্তারের কাছে এসে খুব কাঁদলাম, মুক্তার, আমাকে অভিষেক রেস্ট নিতে বলেছে। মুক্তার বলছে, কি বলছেন দিদি, আপনি 24x7 প্রত্যেক দিনই প্রায় কনস্টিটিউয়েন্সিতে আসেন? বললাম, না, আপনি ভুল শুনেছেন, আমার চোখটা খারাপ, কানটা খারাপ না। সত্যি তো আমাকে রেস্টে পাঠিয়ে দিল। আজকে আমি সাপোর্ট ছাড়া চলতে পারি না। আজকে আমাকে কোথাও যেতে হলে কাউকে মানে সব পুরোটাই সাপোর্ট নিয়ে চলতে হয়। অভিষেককে উত্থান করার জন্য মমতাদি আর কাকে কাকে আত্মবলিদান দিতে বলবেন বা আত্মবলিদান দেওয়াবেন সেটা জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে সেই সময় যারা এক একজন মহিরুহ ছিলেন, যেমন মুকুল রায়, যেমন আপনি, এরকম ধরনের মানুষদেরকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার সেরকম কোনো রাজনৈতিক জ্ঞান নেই, এমনকি সে ছাত্র রাজনীতি পর্যন্ত করেনি, সে যখন এসে তাকে চড়থাপ্পড় মারছে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন শাসনের চেষ্টা করেননি? করেননি হয়তো। আমাকে মমতাদি বাড়ির অন্য বউরা, আমি সব বউদের নাম জানি। প্রথমে বড় বৌদি, তার ভালো নাম হচ্ছে বুড়ি, ডাকনাম হচ্ছে বুড়ি, আর ভালো নাম হচ্ছে চন্দনা। তার পরের বউ হচ্ছে ঝানসি, তিনি তো আত্মহত্যা করেছেন, এখন তিনি আমাদের সবার বাইরে। তারপরের জন হচ্ছে কাজরি, যিনি এখন কাউন্সিলর। তারপরের জন হচ্ছে লতা, মানে অভিষেকের মা। তারপরের জন হচ্ছে কাজরি, তারপরের জন হচ্ছে রিনা, তারপরের জন হচ্ছে কল্পনা। সবাই বলতো যে, সোনালি দি, কেন বলতো দিদি আমাদের বাচ্চাদের বেশি ভালোবাসেন, দিদি অভিষেককেই সবসময় মানে আতু করে। তখন আমি বলতাম যে, তোদের মামাতো বোনের বাচ্চারা মামাতো বোনের যদি কখনো বাচ্চা হয় তাহলে তোরা কি করবি? তখন ওরা বলতো, ও তাই তো, লতা কিন্তু দিদির মামাতো বোন। দেখো, এখন ওই যে বললাম, দ্য লিস্ট সেড দ্য বেটার। যত কম বলা যায় তৃণমূল এবং মমতাদি সম্বন্ধে। মমতাদিকে তো বাংলার মানুষ ইগনোর করে দিয়েছে। মমতাদি এখন কিন্তু প্রাক্তন না, মমতাদি এখন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী।
তাহলে কি আপনার মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে এত মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, এত রকম করাপশনের সঙ্গে যুক্ত হয়েছেন, এবারে তার জেল যাত্রা অনিবার্য এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চোখের সামনে বসে বসে দেখবেন কিন্তু কিছু করার থাকবে না? দেখো, কেউ তো আর আইনের ঊর্ধ্বে নয়, সবাই আমরা আইনের অধীনে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা কিন্তু অবশ্যম্ভাবী। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবেনি এবং মমতা ব্যানার্জি সেটা মানে উপভোগ করবেন না। মমতা ব্যানার্জি সেটা কষ্ট পেয়ে দেখবেন, কারণ অভিষেক তো তার একদিকে ভাইপো প্লাস বোনপো দুটোই। শুভেন্দু বলেন ভাইপো, আমি বলি শুভেন্দুকে শুভেন্দু ভাইপো বলো না, ভাইপো প্লাস বোনপো দুটোই। তখন শুভেন্দু হাসতে হাসতে বলেন, দিদি আমি তোকে ভাইপো বলি না, আমি ওকে বলি বাছু। সে শুভেন্দু যা বলেন বলুন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সত্যি মমতাদির মামাতো বোনের ছেলে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এমন পরপর কিছু স্টেপ নিলেন যাতে সাধারণ মানুষ বাহবা দিচ্ছেন এবং যারা এতদিন দুর্নীতি করে এসছেন তারা অত্যন্ত বিরক্ত বা অসুবিধায় পড়ে গেছেন। এই অসুবিধায় পড়া মানুষদের মধ্যে বামপন্থীরা অন্যতম, যারা এই যে উচ্ছেদ, বেআইনি উচ্ছেদ, বুলডোজার চালানো এই নিয়ে প্রবলভাবে বিরোধিতায় নেমেছেন, সরকার বিরোধিতায় নেমেছেন এবং একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে এই সরকার গরিব মানুষকে শেষ করে দেওয়ার সরকার, কর্পোরেট সরকার। এর সঙ্গে আপনি সহমত? আমি বামপন্থীদের সঙ্গে, আমার বাবা আদি বামপন্থী, কিন্তু আমি বামপন্থীদের সঙ্গে কখনোই আমি সহমত, কখনো না। সিপিএম কংগ্রেস, সরি তৃণমূল কংগ্রেসটা তো গঠনই হয়েছিল বামপন্থার বিরোধিতা করে বা সিপিএম এর বিরোধিতা করে। এখন সেই তৃণমূলের রাশটা কি সিপিএম কন্ট্রোল করবে? বামপন্থীরা হচ্ছে জোট চোর। সব বামপন্থী নয়, সব বামপন্থী মোটেও নয়। আমি যে কেন্দ্র থেকে 4 বার এমএলএ হয়েছি, সে কেন্দ্রের এমএলএ ছিলেন কিন্তু জ্যোতিবাবু, তিনি জোট চোর একদম নয়। তাকে শুভেন্দু অধিকারীর, ওই যে বললাম, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আবার কারখানার গেটে গেটে চিমনিতে ধোয়া দেখা যাবে। এখানে তো আর কোনো রেল লাইন নেই, যে আর কোনো ব্রিজও নেই যে দেখা যাবে ব্রিজের নিচ থেকে হাজার হাজার বাইক বা স্কুটার একসঙ্গে তাদের কর্মক্ষেত্রে যাচ্ছে। শুভেন্দু অধিকারী 100 দিনের কাজ তার বদলে 125 দিন করে দিচ্ছে। শুভেন্দু অধিকারী মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে সরকারি বাসে ফ্রি করে দিয়েছে। অন্নপূর্ণা যোজনা করে সেই টাকাটাকে 1500 থেকে 3000 করে দিয়েছে। বাংলার মানুষ মমতাদিকে মনে রাখবেন কিনা জানি না, কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু বাংলার মানুষ মনে রাখবে। আমি তো এতদিন তৃণমূল করতাম, এখন আমি অন্তরের সঙ্গে বিজেপি করি এবং আমি যখন যে পার্টিটা করি তখন সেটা অন্তর থেকে করি। এখন আমি আবেগ দিয়ে বলতে পারি জয় শ্রীরাম আর ভারত মাতা কি জয়। একসময় আমরাই তো বলতাম বন্দে মাতারাম। তিনি সবকটা স্কুলে, এমনকি মাদ্রাসাতেও বলেছেন যদি প্রার্থনা সঙ্গীত হয় তাহলে বন্দে মাতারাম গাইতে হবে। এতদিন যখন কর্পোরেট স্টাইলে তৃণমূল কংগ্রেসটা চলেছিল, তখন কি বামপন্থীরা চোখে নেওয়া হয়েছিল বামপন্থীদের? আমি এর সঙ্গে একদম একমত।